আমি সময় বাঁচানোর জন্য কোনো অ্যাড্রেস করছি না, আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। যেহেতু প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে, আমি সেই আলোকে কিছু কথা বলতে চাই। আমাদের ভিন্ন মত থাকবে, আমরা ইউনিটি ইন ডাইভার্সিটির কথা আমরা প্রবন্ধকারের থেকেও শুনেছি। বেশ কিছু বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। শুরুতেই আমি ধন্যবাদ জানাই যে অত্যন্ত দীর্ঘ এবং অনেকগুলো সুপারিশ এবং বেশ কিছু রেকর্ড সহ উনি আমাদের এই বিষয়টি উপস্থাপন করেছেন। বিশেষ করে ওয়েস্টার্ন এডুকেশন এবং ইসলামিক এডুকেশনের এই বিষয়গুলো কী ক্ষেত্রে পার্থক্য রয়েছে এগুলো তুলে ধরেছেন। তবে একই সাথে আমার আলোচনাটা প্রবন্ধের বাইরেও কিছু আলোচনা হবে, এই কারণে যে আমি বেশ কিছু ইয়াং মুখ দেখতেছি যারা কেমন গ্রাজুয়েট চাই এটার স্লোগান অথবা এটার উত্তর পাওয়ার জন্য হয়তো অনেকেই এসেছেন। তো আমি সেই দিক দিয়ে আমার দিক দিয়ে আমি কিছু কথা বলবো ইনশাল্লাহ। তো যেই বিষয়গুলোর কথা এখানে বলা হয়েছে রিপিট করার কোনো সুযোগ নেই, তবে কয়েকটি জায়গায় আমি কিছু নোট করেছি। সেটি হচ্ছে যে ইন্টিগ্রেটেড এডুকেশনের কথা যে বলা হয়েছে, অত্যন্ত চমৎকার একটি আইডিয়া যে যে কোনো দেশে সবাই যদি একমুখী শিক্ষা নেয় তখনই জাতীয় উন্নয়ন বলি, টেকসই উন্নয়ন বলি, এগুলো সহজ বা সম্ভব। তবে আমি একটু ভিন্ন মত পোষণ করছি এই দিক দিয়ে। ফর এক্সাম্পল, আমি ধর্মপ্রাণ মানুষ, ধর্মকে ভালোবাসি। গত সরকার যেটা করেছিল তারাও কিন্তু ইন্টিগ্রেটেড এডুকেশনের জন্য চেষ্টা করেছে, কিন্তু তাদের যে সমন্বিত শিক্ষা আর আমার চিন্তা সমন্বিত শিক্ষা অনেক অনেক পার্থক্য। তারা মাদ্রাসার ছেলেদেরকেও ওই আজে বাজে শব্দ আমি নাই বললাম, দেখা যাচ্ছে যে মাদ্রাসার বইয়ে এমন কভার দেওয়া যেটা ইসলামী শরিয়াতে সম্পূর্ণভাবে হারাম, অর্থাৎ স্কুলের যেটা বই সেটা মাদ্রাসাও দিয়েছে। তাদের দৃষ্টিতে কিন্তু এটা একত্রিত অথবা সমন্বিত শিক্ষাই ছিল। তার অর্থ হচ্ছে এই, আসলে যতক্ষণ পর্যন্ত আমরা যদি জাতীয়ভাবে যদি এটা সবাই মিলে যদি কনসেনসাসে না আসতে পারি তাহলে কিন্তু আসলে এটা টেকসই হবে না। আপনি আজকে করবেন কিসের আশায় করছেন? এটা ইসলামী বিপ্লব পরবর্তী সরকার নয়, অথবা এমন কোনো সরকার আমাদের সামনে আসেনি যে এটা টেকসই হবে। এমনভাবে সমন্বিত শিক্ষা ব্যবস্থা দেওয়া দরকার যেখানে সব দল, সব মত, সব ধর্মের মানুষরা একত্রিত হয়ে বলবে যে ঠিক আছে, তোমার কি ডিমান্ড, তোমার কোথায় কি অসুবিধা আছে, তারপরে যদি ঠিক করা যায় তখনই সেই সমন্বিত শিক্ষাটা ঠিক থাকবে। আর একটা সমালোচনা হচ্ছে এই যে এই মুহূর্তে যখন আমরাই আসলে কোনো স্টেবল অবস্থায় নাই, এই অবস্থায় যদি সমন্বিত শিক্ষা হয়, আমার দৃষ্টিতে ভিন্ন মত আপনাদের থাকতেই পারে যে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হবে ইসলামী শিক্ষা। কিভাবে ইসলামী শিক্ষা ক্ষতিগ্রস্ত হবে? ফর এক্সাম্পল, যেমন মাদ্রাসা এডুকেশন যেটা রয়েছে, কওমি মাদ্রাসা রয়েছে, আমিও আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট, সেই হিসাবে আমরা দেখেছি যে বিগত সরকারের অনেক পরিবর্তন মাদ্রাসায়, শিক্ষক নিয়োগ দিচ্ছে না, মাদ্রাসার সিলেবাস এমন পরিবর্তন, আগে আমরা পড়তাম ইসলামী অর্থনীতি, ইসলামী পৌরনীতি, সেটাকে জেনারেল অর্থনীতিতে নিয়ে নেওয়া হয়েছে, জেনারেল সমাজবিজ্ঞানে নিয়ে নেওয়া হয়েছে, একটুভাবেও চিন্তা করা হয়নি যেটা একটা ইসলামী পরিবেশ। তো এরকম অনেক দিক থেকেই দেখা যাবে যে আসলে আলটিমেটলি ইসলামী শিক্ষার যে ডেভেলপমেন্ট সেটা নানাভাবে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হলো সমন্বিত শিক্ষা নিয়ে আমার কিছু সমালোচনা। আর একটা বিষয় হচ্ছে আপনার গ্র্যাজুয়েট কেমন চাই, এই অংশটা প্রবন্ধকার আমাদের মূল টাইটেল হলেও হয়তো খুব দীর্ঘ আলোচনা তিনি এখানে করেননি, তবে যতটুকু করেছেন তা দীর্ঘ না করলেও যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আমি একটু পড়ে শোনাই যে তার একটা অংশ ছিল যে আমাদের এই জনগণের ট্যাক্সের পয়সায় যে আমরা এই শিক্ষায় বিনিয়োগ করি এতে সমাজের লাভ কী, আমি এটা বলি, আমি মূল আলোচনায় যাব। তিনি বলেছেন, প্রথমত মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে সমাজের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা। আরেকটি বলেছেন, স্থিতিশীল সমাজ গড়ে তোলে জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবনযাপনের নিশ্চয়তা। তৃতীয়ত, জ্ঞান ও মূল্যবোধ সম্পন্ন দক্ষ ও শিক্ষিত প্রজন্ম গড়ে প্রজন্মান্তরের উন্নয়ন। চতুর্থত, সমাজের সমতা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও বৈষম্য হ্রাস। চমৎকার। তবে আমার মনে হয় এখন গণ অভ্যুত্থানের পরে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এই জায়গায় ইয়াং ছাত্রছাত্রীরা তারা আসলেই জানতে চায় যে আমাদের এখন নতুন শিক্ষা কমিশন গঠন করে হোক অথবা এখন যে শিক্ষা উপদেষ্টা এসেছেন তার নেতৃত্বে অন্য যে কোনো পদ্ধতিতে হোক, আসলে ওভারঅল আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছেন। আমি এই প্রবন্ধের আলোকে কিছু সামারি এবং আমার কিছু পয়েন্ট আমি উল্লেখ করতে চাই। একটা বিষয় হচ্ছে এই প্রবন্ধের মধ্যে মূল যে ফোকাসটা এসেছে সেটা হচ্ছে যে এথিক্যাল এডুকেশন। অনেক দিক দিয়ে আপনি খুবই
আপনার সেক্টরে আপনার ফিল্ডে খুবই এক্সপার্ট, কিন্তু আপনার এথিক্স নাই, মুশকিল। আমাদের যারা বিসিএস দেয়, আমাদের যারা বিশ্ববিদ্যালয় শিক্ষক, আমরা বড় বড় পর্যায়ে রয়েছি, কিন্তু যদি এথিক্যাল ব্যাকগ্রাউন্ডটা যদি উইক থাকে তাহলে কিন্তু আসলে সব কিছুই কলাপস করবে, যেটা আমরা দেখেছি। উপরে উপরে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক, ভিতরে লুটেরাদের দখলে চলে গেছে। এভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানেও লুটেরাদের দখলে চলে গেছে। তাহলে এই ইসলাম দিয়ে তো আসলে আলটিমেটলি কিছু হবে না। তো এই জন্য যেখানেই আমরা যাই, এই সমন্বিত বলি, ধর্মীয় মূল্যবোধ বলি, অথবা সেকুলার এথিক্সের কথা বলি, আলটিমেটলি যে কোনোভাবে এথিক্যাল গ্রাজুয়েট যদি আমরা তৈরি করতে না পারি, এরা আসলে বিসিএস করে গেলেও ওই চোর অফিসার হবে, বিশ্ববিদ্যালয় শিক্ষক হলেও ফাঁকিবাজ শিক্ষক হবে, এবং এইভাবে সর্বক্ষেত্রে ডাক্তার হলেও সে ফাঁকিবাজ ডাক্তার হবে। অতএব সর্বক্ষেত্রে এথিক্যাল গ্রাজুয়েট আমরা চাই। আরেকটা বিষয় হচ্ছে যে এখনকার যুগ প্রতিযোগিতার যুগ। এই আধুনিক যুগে আপনি এথিক্স করে বলবেন, আসলে শুধুমাত্র এথিক্স বললেই হবে না, আপনাকে একই সাথে এক্সিলেন্স অর্জন করতে হবে। সর্বক্ষেত্রে আপনি যদি পারদর্শিতা দেখাতে না পারেন, যোগ্যতা যদি না দেখাতে পারেন, আপনার যদি বিকাশ ঘটাতে না পারেন, তাহলে হবে না। তো সেই কারণে আমি বলছি, এই যুগে আমাদের গ্রাজুয়েটদের যেটা প্রয়োজন, ল্যাঙ্গুয়েজ স্কিলস অবশ্যই দরকার। বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা, মাদ্রাসায় যারা তারা মধ্যপ্রাচ্যে চাকরি বলি অথবা কোরআন হাদিস বোঝার জন্য সামগ্রিকভাবে আরবি ভাষা তাদেরকে শিখতে হবে। অন্ততপক্ষে 3টা ভাষায় দক্ষতা অর্জন করতে হবে এই সময়ের, এই যুগের গ্রাজুয়েটদের। আরেকটি বিষয় হচ্ছে কমিউনিকেশন স্কিলস, ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু। অনেক শিক্ষককে আমি দেখেছি খুব ভালো রিসার্চার, ভালো গবেষক, সুন্দর করে ক্লাস নিতে পারেন না, কথা বলতে পারেন না। আমাদের গ্রাজুয়েটরা যদি কমিউনিকেশন স্কিলসে ভালো হয়, তাহলে অবশ্যই তারা পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সেক্টরে তাদের দক্ষতা, তাদের মেসেজ এটা কনভে করতে পারবে। অর্থাৎ কমিউনিকেশন স্কিলসওয়ালা গ্রাজুয়েট চাই। আরেকটি হচ্ছে ম্যানেজমেন্ট স্কিলস, লিডারশিপ স্কিলস। ম্যানেজমেন্টের একটা পার্ট লিডারশিপ, আবার কখনো লিডারশিপের বইপত্র ম্যানেজমেন্টকে বলা হয়েছে। আমরা সেই ডিবেটে যাব না যে ম্যানেজমেন্ট লিডারশিপের অধীনে নাকি লিডারশিপ ম্যানেজমেন্টের অধীনে। আমি দুটো বিষয় কি বলতে চাই, আজকে অনেক স্টুডেন্ট খুব ভালো পণ্ডিত, ভালো রেজাল্ট করে, কিন্তু তার দক্ষতা নেই, ম্যানেজমেন্টের কোনো দক্ষতা নেই, লিডারশিপের কোনো দক্ষতা নেই। আমাদের এই প্রজন্মের নতুন করে গণ অভ্যুত্থান ঘটিয়ে দিয়ে ওরা দেখিয়েছে না, ওরা লিডার হতে জানে, ওরা ভালো ম্যানেজমেন্ট করতে পারে। আমি সেই আশাবাদ আবারও এই প্রজন্মের সকলকে নতুন করে দিতে চাই যে তোমরা এই স্কিলসটাকে আরও হাইলাইট করো। ম্যানেজমেন্ট স্কিলস, লিডারশিপ স্কিলসকে যদি তোমরা ডেভেলপ করতে না পারো, তাহলে আসলে ভবিষ্যৎ অন্ধকার। পৃথিবীর বিভিন্ন জায়গায় তোমার পদচারণায় তুমি মুখরিত করে তুলতে পারবে যদি এই দুটো স্কিলস নাও। আরেকটি বিষয় আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা অবশ্যই সবাই শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক এখানে রয়েছেন। আগে ছোটোবেলায় আমরা একটু হলেই শুধু আইকিউ এটার উপরে জোর দেওয়া হতো। আপনারা এখন ইন্টারনেটে সার্চ করেন, আমি 3টা টার্ম বলবো, গুগলে দেখবেন এটার উপরে বই রচনা হয়ে গেছে, অনেক বড় বড় পিএইচডি হয়েছে, অনেক গবেষণা হয়েছে। সেটা হচ্ছে 3টি বিষয়ের সমন্বয়, যেটা ডক্টর আব্দুল আজিজ বলেছেন, সেটা এখন আধুনিক বিজ্ঞানও সাপোর্ট করে। সেই 3টি কি? একটি হচ্ছে আইকিউ, আর একটা হচ্ছে ইকিউ, আর একটা হচ্ছে এসকিউ। একটা হচ্ছে আপনার ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্স, আর একটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স। এই 3টার সমন্বয় যদি করেন, তাহলে এটাই আসলে মূলত ইসলামী শিক্ষা, সমন্বিত শিক্ষা, সবগুলোর কথাও কিন্তু চলে আসছে। কারণ হচ্ছে আপনি ওই যে ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্সের কথা বলছেন, আর ইমোশনাল ইন্টেলিজেন্সের খবর নাই, স্পিরিচুয়াল ইন্টেলিজেন্সের খবর নাই, সেই কারণে এত সমস্যা, সেই কারণে এত দুর্নীতি, সেই কারণে এত অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন। অর্থাৎ আমি বলতে চাই যে আজকের ইয়াং জেনারেশন তারা এভাবেই গ্রাজুয়েট হবে। একদিকে যেমন আইকিউ থাকবে, ইকিউ থাকবে, এসকিউ থাকবে, 3 দিকেই তারা যদি এভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারে, তাহলে আমাদের দেশের জন্য ভালো হবে, পুরো মুসলিম উম্মাহ এবং বিশ্ববাসীর জন্য এটা কল্যাণকর হবে। আরেকটি বিষয় বলার অপেক্ষা রাখে না, তারপর আমি পয়েন্ট আকারে বলছি যে আইসিটি লিটারেসি, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা মিডিয়ার জগতে মিডিয়া লিটারেসি বলি, কিন্তু আইসিটি লিটারেসি খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখি আইসিটি বলতে এখন শুধুমাত্র ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহার বলি, নো, এটাই নয়, আরও অনেকগুলো বিষয় রয়েছে। তো সেই সামগ্রিকভাবে আমাদের গ্রাজুয়েটরা সে আরবিতে পড়ুক, ইসলামিক স্টাডিজে পড়ুক, সংস্কৃত পালিতে পড়ুক, বাংলা সাহিত্যে পড়ুক, বাট প্রত্যেককেই আসলে আইসিটি জানতে হবে। আইসিটির কোনো বিকল্প নাই। আইসিটি এটা এখন আর সায়েন্স না, এটা আমাদের ভাষায় পরিণত হয়েছে, সংস্কৃতিতে পরিণত হয়েছে। অতএব এটাকে অ্যাভয়েড করলে আমরা ওইভাবে বড় হতে পারবো না। আর একটা বিষয় হচ্ছে
এটা খুব ব্যাখ্যা আমি দিব না, সেটা হচ্ছে ইয়াং, তোমরা কি বলো, জেনজি বলো, এটা বলো, না না যাই বলো, ডিসিপ্লিনের কোনো আসলে বিকল্প নেই। আমি আজকের এই সেমিনারের মাধ্যমে আমার এই ইয়াং জেনারেশনকে আহ্বান জানাবো ক্লাসরুমে ফিরে যাওয়ার জন্য, শিক্ষককে শিক্ষকের জায়গায় বসানোর জন্য। তোমরা বিপ্লব করেছো, সেই দিক দিয়ে তোমরা সফল, কিন্তু এর অর্থ এই নয় যে তুমি শিক্ষকের চেয়ে চিন্তায় মননে অনেক দিক দিয়ে বড় হয়ে গিয়েছো। অর্থাৎ বিভিন্ন কলেজে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় আমরা যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি, আমি এই সেমিনারের মাধ্যমে আহ্বান জানাতে চাই, শিক্ষককে যদি আমরা মর্যাদা দিতে না পারি তাহলে আসলে তোমার এই আন্দোলন একটা সময় ব্যর্থ হয়ে যেতে পারে। অতএব আমরা চাই ডিসিপ্লিনড গ্রাজুয়েট হোক, এটা আমার আজকের এই প্রস্তাব। আরেকটি বিষয় হচ্ছে অ্যাকাউন্টেবল, রেসপন্সিবল অ্যান্ড ট্রান্সপারেন্ট। সেটা হচ্ছে আমরা অনেক সময় বেশ ভালো যোগ্যতা, ভালো রেজাল্ট, এটা করি সেটা করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলি অথবা সরকারি কর্মচারী বলি, আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি বিশ্ববিদ্যালয়ের আমি সরি টু সে, আমি কাউকে ছোটো করার জন্য বলছি না, বাট ইটস ট্রু, আমার অভিজ্ঞতা বলছে যে 40টা ক্লাস নিতে হয়, হয়তো 50 মার্কসের একটা কোর্সে 2-3টাও হয়তো অনেকে নেয় না, স্টুডেন্টরা বারবার ফোন করার পরেও করে না। আবার অনেক শিক্ষক আছে অবশ্যই ভালো, যারা রেগুলার টাইম ম্যানেজমেন্ট করে, সব কিছু করে। সামগ্রিকভাবে এই সেন্সটা যেন আমাদের ইয়াং জেনারেশনের তৈরি হয়, যেটা তোমরা এখন বিভিন্ন জায়গায় দাবি দিচ্ছ। অ্যাকাউন্টেবিলিটি লাগবে, জবাবদিহিতা লাগবে, দায়িত্বশীলতা লাগবে, স্বচ্ছতা লাগবে। এইগুলো যদি এখনই তোমরা করতে পারো, এইভাবে বড় হতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই এটা দেশের এবং বিশ্ব মানবতার জন্য অবশ্যই কল্যাণকর হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই, এটা এই জন্য নয় যে তিনি এখন প্রধান উপদেষ্টা হয়েছেন, তার একটি বইয়ের মধ্যে অনেক আগেই লিখেছেন এই বিষয়টি। সেটি হচ্ছে যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা কি করে, সার্ভেন্ট তৈরি করে, চাকর তৈরি করে, চাকরিজীবী তৈরি করে, কিন্তু না, ইয়াং জেনারেশন বিশেষ করে তোমাদেরকে বলছি, আমরা এমন গ্রাজুয়েট চাই যারা হবে উদ্যোক্তা, যারা নিজেরাই বিশ্ববিদ্যালয় খুলবে, যারা নিজেরাই বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করবে। এভাবে গ্রাজুয়েট যদি তৈরি করতে পারি তাহলে চাকরির জন্য ঘুরবে না, বেকারত্বের অভিশাপ থেকে আমরা মুক্তি পাবো, বরং তোমরাই চাকরি দিবে এবং এই বিষয়টি বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায়ও তোমরা প্রতিষ্ঠান খুলতে পারবে। আমি এমন গ্রাজুয়েট চাই যেই গ্রাজুয়েটরা হবে সেলফ কনফিডেন্ট, এমন গ্রাজুয়েট চাই যারা তাদের কোয়ালিটির দিক দিয়ে হবে এক্সিলেন্ট ইন হিজ অর হার পার্টিকুলার ফিল্ড, এমন গ্রাজুয়েট চাই যাদের প্রেজেন্টেশন স্কিলসেও খুব ভালো হবে, এমন গ্রাজুয়েট চাই যাদের মধ্যে রিলেশনশিপ স্কিলস, তারপর বিহেভিয়ারের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের স্কিলস তাদের মধ্যে থাকবে, এমন গ্রাজুয়েট চাই যারা হবে সামাজিকভাবে যথেষ্ট সচেতন, তারা শুধুমাত্র বইয়ের পোকা হয়ে থাকবে না। কি হচ্ছে আজকে তোমরা সেরকমই একটি উদাহরণ দিয়েছ, এই বিপ্লব তোমাদের সচেতনতার কারণে আমরা বুড়োরা ব্যর্থ হয়ে গিয়েছিলাম, সবাই বলেছিল কখনোই আর কিছু সম্ভব হবে না, কিন্তু তোমরা কয়েকটা ইয়াং ছেলে গোপনে হোক যেভাবেই হোক নানাভাবে পরিকল্পনা করেছ। এই প্রচেষ্টাটা সবসময় অব্যাহত রাখতে হবে, অর্থাৎ সামাজিক দিক দিয়ে আমাদের সবসময় সচেতন থাকতে হবে। আর নলেজেবল এই বিষয়টি আর বলার অপেক্ষাই রাখে না, নলেজ ছাড়া তো হবে না, নলেজ ইজ পাওয়ার। আরেকটি বিষয় আমরা সাংবাদিকতার ক্ষেত্রে বলি, এখন বলি, নেটওয়ার্ক ইজ পাওয়ার। সেটা হচ্ছে তোমার যত বেশি নেটওয়ার্ক থাকবে তত বেশি তুমি পাওয়ারফুল হবে। ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েও বিভিন্ন উন্নত বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না বিকজ অফ ল্যাক অফ নেটওয়ার্ক। অর্থাৎ তোমরা আধুনিক সমাজে যারা গ্রাজুয়েট হবে, বিল্ড ইউর নেটওয়ার্ক, যে সেটা সোশ্যাল মিডিয়া দিয়ে হোক, ইমেইলের মাধ্যমে হোক, যে কোনোভাবে হোক। আরেকটি বিষয় হচ্ছে ওয়েল ট্রেইনড গ্রাজুয়েট আমরা চাই, যারা প্রিপেয়ার্ড এনাফ ফর ফিউচার, এভাবে হবে। আরেকটি বিষয় ডক্টর আব্দুল আজিজ স্যারও বলেছেন, আমিও একটুখানি বলেই শেষ করছি, রিসার্চ স্কিলস, ল্যাঙ্গুয়েজ এবং রিসার্চ, এই দুটোতে যদি তোমার দখল থাকে, বিশ্ব তুমি দাপিয়ে বেড়াতে পারো। হাজার হাজার কোটি ডলারের ফান্ড এখনও বসে আছে, পড়ে আছে, লোক পাওয়া যাচ্ছে না। অতএব রিসার্চ স্কিলসটা ভালো করে করো, যেটা IQC-র মাধ্যমে আমরা আউটকাম বেসড এডুকেশনের মধ্যে এই বিষয়টাকে আলাদাভাবে ফোকাস করা হয়েছে। সেলফ ডিপেন্ডেন্ট হও, তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশ সফল হবে, উন্নত হবে। থটফুল হও, যেটা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কথা বলা হয়েছে। ওপেন মাইন্ডেড হতে হবে। তুমি যদি একদম নিজের মতো করেই সব কিছু ভাবো আর কাউকে জায়গা দাও না, এটা হবে না, এই যুগ শেষ। এখন ওপেন মাইন্ডেড হতে হবে। স্টুডেন্ট টিচার রিলেশনশিপ, তারা ওপেন ডিসকাশন করে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করবে, কিভাবে অ্যাসাইনমেন্ট দিবে বা না দিবে, শিক্ষক শুধু চাপিয়ে দিবে না। আরেকটি বিষয় হচ্ছে নেভার ফিল প্রাউড, তোমার যা আছে বি হাম্বল, কারণ তুমি যত বেশি জানবে ততই তোমার এই
অনুভূতিটা আসা উচিত যে আসলে তো আমি কিছুই জানতে পারছি না। আমি মনে করি এই যে কতগুলো পরামর্শ দিয়েছি, এই পরামর্শের আলোকে আমাদের গ্র্যাজুয়েটরা যদি বড় হয়, আমাদের দেশ উন্নত হবে, বিশ্ব মানবতা অনেক অনেক ধরনের কল্যাণ, অনেক ধরনের ভালো পজিটিভ একটা দিকে যেতে পারবে। আমার সময় যেহেতু শেষ, আমি আর বেশি কথা বলছি না, ভুল হলে ক্ষমা চাই, সবার জন্য দোয়া করি। বিশেষ করে